সর্দার আস্তি আওয়াত চত্বর পেরিয়ে বাইরের বৈঠকখানায় ঢুকে দেখল সেনা ইউনিটের একজন অফিসার তার চেয়ারে বসেছে। সেনা ইউনিটের অফিসারটির ডান পাশে 10 জন সেনা সদস্য দাঁড়িয়ে আছে অ্যাটেনশন অবস্থায়, তাদের হাতের অস্ত্র বাগিয়ে ধরা, কিন্তু ব্যারেলগুলো নিচে নামানো। পুলিশরা বসেছে সেনা অফিসারদের সামনে। সেনা অফিসারের বাম দিকে কয়েকটা চেয়ার খালি আছে। সর্দার আস্তি আওয়াত তার ডান পাশে একটা চেয়ার খালি রেখে বসল। বাম পাশে বসল ইভা নারিন। খিবাত খলিল এবং দারা দারিস্তান পুলিশদের ডান পাশে ফাঁকা চেয়ারগুলোতে বসেছে। সর্দার আস্তি আওয়াত বসতেই খিবাত খলিল সেনা অফিসারের সাথে তার পরিচয় করিয়ে দিল। পরিচয় পেয়ে সেনা অফিসার বলল, মিস্টার আওয়াত, বাইরের যে 2 জন লোক এখানে আছে তারা কোথায়? সর্দার আস্তি আওয়াত ইভা নারিনকে দেখিয়ে বলল, এই তো একজন, আরেকজন আসছেন। এখন আপনাদের কথা বলুন, কি উদ্দেশ্যে এসেছেন? আমরা আপনাদের জন্য কি করতে পারি? গত 1.5-2 দিনে 25-30 জন লোক খুন হয়েছে। ভয়াবহ কয়েকটি বোমার বিস্ফোরণ ঘটেছে। আমরা জানতে পেরেছি বাইরের একজন লোকের হাতে সবগুলো খুনের ঘটনা ঘটে। আমরা সেনাবাহিনীর টেরর প্রিভেনশন ইউনিটের সদস্য। দিভিনের কেসটা সেনাবাহিনী গ্রহণ করেছে। আমরা তদন্তের স্বার্থে ঘটনার সাথে সংশ্লিষ্টদের নিয়ে যাবার জন্য এসেছি, বলল সেনা অফিসার। ইভা নারিন ও একজন পুলিশ অফিসার চেয়ার থেকে উঠল বাইরে যাবার জন্যে। সঙ্গে সঙ্গে সেনা অফিসার বলে উঠল, আপনারা যেই হন এখান থেকে কেউ বাইরে যেতে পারবেন না, মোবাইলও ব্যবহার করতে পারবেন না। সর্দার আস্তি আওয়াত এবং তার সাথী অন্যদের মুখ শুকিয়ে গেল। উদ্বেগ ফুটে উঠল তাদের চোখে মুখে। ইভা নারিন এবং পুলিশ অফিসারের চোখেও বিস্ময় ফুটে উঠল। কিন্তু অফিসার, আপনি হয়তো জানেন না, পুলিশ অভিযোগ দায়ের করা হয়েছে, তাদের তদন্ত চলছে। এই তদন্ত অন্য কোনো বিভাগে ট্রান্সফারে সরকারি সিদ্ধান্ত এখন তো হয়নি, বলল ইভা নারিন। সন্ত্রাস দমন এখন সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। চোর ছেঁচর নিয়ে পুলিশের কাজ সন্ত্রাস নয়, সেনা অফিসার বলল। দিভিনের ঘটনাকে যদি সন্ত্রাস দমনের সাথে সম্পৃক্ত করা হয় তাহলেও সে সিদ্ধান্ত সরকারি প্রশাসনকেই নিতে হবে, বলল ইভা নারিন। দেখুন, আপনি কথা বাড়াবেন না, আমাদের কাজে বাধা দেবেন না। আপনাকে আমরা চিনি। আপনি আর্মেনিয়ার একজন গোয়েন্দা অফিসার। আপনি অন্যায়ভাবে একজন বিদেশিকে সাহায্য করছেন। এজন্য আপনাকে আমরা দিভিনের সন্ত্রাসের সাথে জড়িত করতে পারি, সেনা অফিসার বলল। তাহলে তো আপনাদের ক্ষমতা অনেক এবং সরকারের কাজে আপনারাও সহযোগিতা করছেন। আমাদের টেলিফোন করাকে তাহলে আপনারা এত ভয় করছেন কেন? আমরা ঊর্ধ্বতনকে বিষয়টা জানাই, তারা বললে পুলিশ চলে যাবে, আপনাদের কাজ করা তখন সহজ হবে, বলল ইভা নারিন। আমরা কোনো টেলিফোনকে ভয় করি না, কারো কাছে জবাবদিহিও করি না, কারো অনুমতি আদেশও আমাদের দরকার নেই। উপরের কমান্ড থেকে আমাদের উপর আদেশ করা হয়েছে, আমরা সে আদেশ পালন করব। যারা বাধা হবে তাদেরকে আমরা সরিয়ে দেব, সেনা অফিসার বলল। দেখুন, আমরা সবাই সংবিধানের অধীন, সেনাবাহিনীও। কেউ আইনের ঊর্ধ্বে নয়। সেনা কমান্ড যে আদেশ করে সেটাও আইনের। যদি মামলার ভার টেরর প্রিভেনশনকে দেয়া হয়, সে সিদ্ধান্ত ঊর্ধ্বতন কর্তৃপক্ষ থানায় জানাবেন, তারপর সংশ্লিষ্ট থানা কাগজপত্র আপনাদের দিয়ে দেবে। এটাই হলো আইন, বলল ইভা নারিন। সেনা অফিসারের 2 চোখ আগুনের মতো জ্বলে উঠল। তার ডান হাত পকেট থেকে রিভলভার নিয়ে বেরিয়ে এলো। চোখের পলকে তা উঠে এলো ইভা নারিনের বুক লক্ষ্য করে। তার অনামিকা চেপে বসছিল। ইভা নারিন স্তম্ভিত, তার করার কোনো কিছুই নেই। অন্য সবাই বাকরুদ্ধ। গুলি এসে বিদ্ধ করেছে তাকে। ইভা নারিন চোখ বন্ধ করেছে। হঠাৎ গুলির শব্দ হলো। ক্ষণিকের জন্যে চিন্তার ক্ষমতা ভোঁতা হয়ে গিয়েছিল ইভা নারিনের। 1-2 সেকেন্ড পার হতে সময় লাগলো, কিন্তু গুলি তার গায়ে লাগেনি। তাহলে গুলি গেল কোথায়? চোখ খুলল ইভা নারিন। তার চোখ পড়ল সেনা অফিসারের উপর। তার ডান হাত রক্তে ভেসে যাচ্ছে। রিভলভার পড়ে গেছে। ইভা নারিনের চোখ ডান দিকে ঘুরে এলো। দেখল আহমদ মুসা দাঁড়িয়ে, তার 2 হাতে 2 রিভলভার। তার একটা রিভলভার সেনা অফিসারের দিকে তাক করা, অন্য রিভলভার তাক করেছে পাশে দাঁড়ানো সৈনিকদের দিকে। ক্ষণিকের জন্য বিমূঢ় সেনা অফিসারের বাম হাত আরেকটি রিভলভার নিয়ে বেরিয়ে এলো। অফিসার, রিভলভার তুলবে না, হাত গুঁড়ো হয়েছে, এবার মাথা গুঁড়ো করে দেব। আমার গুলি লক্ষ্যভ্রষ্ট হয় না এবং আমি একই কথা বারবার বলি না। ফেলে দাও রিভলভার, সেনা অফিসার। আহমদ মুসার ঠান্ডা
স্থির চোখের দিকে তাকিয়ে রিভলভার আর উপরে তুলল না সে অফিসার। হাত থেকে পড়ে গেল তার। সেনা সদস্যরা তাদের স্টেনগান উপরে তুলছিল। আহমাদ মুসা তাদের লক্ষ্যে কঠোর কণ্ঠে নির্দেশ দিল, তোমাদের স্টেনগানগুলো বেরোবার আগেই। আহমাদ মুসার কথা শেষ করতে পারল না। ওদের স্টেনগান বেপরোয়াভাবে উপরে উঠছে। আহমাদ মুসার দুহাতের রিভলভার সক্রিয় হয়ে উঠল। সেই সাথে কণ্ঠ থেকে উচ্চারিত হল, ইভা নারিন, তুমি অফিসারকে দেখো। ইভা নারিন আদেশ পাওয়ার আগেই তার রিভলভার হাতে নিয়েছিল। ওদিকে আহমাদ মুসার রিভলভার সরে যাওয়ার সাথে সাথে সেনা অফিসার তার রিভলভার তুলে নিচ্ছিল। ইভা নারিন আহমাদ মুসার নির্দেশ পাওয়ার সাথে সাথে টার্গেট করেছিল সেনা অফিসারকে। সেনা অফিসারকে রিভলভার তুলে নেওয়া দেখে ইভা নারিন বলল, রিভলভার ফেলে দিন অফিসার। ইভা নারিনের কথা যেন শুনতেই পায়নি। তার হাত বেপরোয়া গতিতে আহমাদ মুসার উপরে উঠে আসছে। আর সুযোগ দিল না ইভা নারিন। গুলি করল তার হাত লক্ষ্যে, কিন্তু তাড়াহুড়ার কারণে গুলিটা গিয়ে বিদ্ধ হল বাম বাহু সন্ধিতে। সেনা অফিসারের হাত থেকে পড়ে গেল রিভলভার। ওদিকে আহমাদ মুসা যা বলেছিল সেটাই ঘটল। ওদের স্টেনগান টার্গেটে উঠে আসার আগেই তার দুহাতের রিভলভার থেকে 10টি গুলি বেরোয়। গুলির অবিশ্বাস্য ক্ষিপ্রতা সেনা সদস্যদের ভীত করে তোলে। অবচেতনভাবেই যেন তারা আত্মরক্ষা করে গুলি করার কথা ভাবে। তাদের এই দুর্বলতা আহমাদ মুসাকে 10টি গুলি সম্পূর্ণ করার সুযোগ দেয়। এবার আহমাদ মুসা মনোযোগ দিল সেনা অফিসারের দিকে। যন্ত্রণায় কাতরানোর বদলে সে গজরাচ্ছিল। বলছিল, সেনা সদস্যদের গায়ে হাত তুলেছ, তোমাদের দেখাচ্ছি মজা। তা অফিসার, তোমার নাম কি? আর্মেনিয়ার দক্ষিণ কমান্ডের কোন ইউনিটের তুমি সদস্য? তোমার ইউনিট কমান্ডারের নাম কি? বলল আহমাদ মুসা। তোমাদের কোনো প্রশ্নের জবাব আমি দেব না। কিছুক্ষণের মধ্যে আমি ফিরে আসছি। কথা শেষ করেই পুলিশের উদ্দেশ্যে বলল, আমি নির্দেশ দিচ্ছি, তোমাদের একজন আমাদের সাথে চলো আর গাড়ি ড্রাইভ করো। অফিসার, আপনাকে এক পাও নড়তে দেব না। যেমন আছেন তেমনই বসে থাকেন, বলল আহমাদ মুসা। ভয় তাহলে ঢুকে গেছে, কিন্তু আমাকে তো যেতেই হবে। আমি আহত, সেনা সদস্যরা নিহত, এই খবর কমান্ড ইউনিটকে দিতে হবে। সেনা অফিসার বলল, আপনার কমান্ডারের নাম, পদবি, ইউনিটের নম্বর বলুন, টেলিফোন নম্বর দিন, আমি ওদের টেলিফোন করে দিচ্ছি, ওরাই এসে যাবে। কিলারদের কোনো সহযোগিতা চায় না, সেনা অফিসার বলল। হাসল আহমাদ মুসা। পরক্ষণে আহমাদ মুসার মুখ গম্ভীর হয়ে উঠল। তাকালো ইভা নারিনের দিকে। বলল, পুলিশ অফিসারকে বলো তাকে গ্রেফতার করতে। আমি তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করব। কিন্তু জনাব, সেনা অফিসারকে পুলিশ অফিসার গ্রেফতার করতে হলে সুস্পষ্ট অভিযোগ চাই, উপরের অনুমতিও দরকার, বলল ইভা নারিন। নকল সেনা অফিসার এবং সদস্যকে গ্রেফতার করতে কি অনুমতি এবং আগাম অভিযোগ দায়েরের দরকার আছে? বলল আহমাদ মুসা। বিস্ময় ফুটে উঠল ইভা নারিনের চোখে মুখে। বলল, প্রথমে আমি ভয় পেয়ে গেলেও পরে আমি এমনটা ধারণা করেছিলাম। আপনি নিশ্চিত তো? অবশ্যই, বলল আহমাদ মুসা। ইভা নারিন তাকালো পুলিশ অফিসারের দিকে। বলল, সেনা অফিসারের ছদ্মবেশ ধারণ, পুলিশের প্রতি অসদাচরণ এবং কিডন্যাপ চেষ্টার দায়ে নকল সেনা অফিসারকে গ্রেফতার করুন। পুলিশ অফিসার এবং পুলিশ সদস্যরা শুরু থেকেই ভয়ানক বিব্রত অবস্থায় ছিল এবং পরে ভীত হয়ে পড়েছিল। তাদের অফিসার ইভা নারিনের প্রতি সেনা অফিসারের ব্যবহার তাদের বিক্ষুব্ধ করলেও সেনা সদস্যদের হত্যা এবং সেনা অফিসারকে আহত করাকে তারা সমর্থন করতে পারেনি। তাদের সামনে এই ঘটনায় ঘটায় এবং তারা কিছু করতে না পারায় তারা ভীত হয়ে পড়ে। ইভা নারিনের নির্দেশে তাদের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। পুলিশ অফিসার এগোলো নকল সেনা অফিসারকে গ্রেফতার করতে। আমাকে গ্রেফতার করবে আহমাদ মুসা, বলে হো হো করে হেসে উঠে ইউনিফর্মের কলারের একটা বোতাম কামড়ে ধরল নকল সেনা অফিসার। শেষ মুহূর্তে বুঝতে পেরে আহমাদ মুসা ছুটে গেল সেনা অফিসারের কাছে, কিন্তু দেখল সবকিছু শেষ। পটাশিয়াম সায়ানাইড মুহূর্তেও সময় দেয় না। বৈঠকখানার 3 দিকের চত্বর তখন লোকে ভরে গেছে। প্রথম গুলি হবার পরই মিটিং রুম থেকে সবাই বেরিয়ে এসেছে। চারদিকে যারা শুনেছে তারাও ছুটে এসেছে। ঘটনা তাদেরকে ভীষণ ভীত, উদ্বিগ্ন করে তুলেছিল। বিশেষ করে আহমাদ মুসার নিরাপত্তা চিন্তায় তারা আতঙ্কিত হয়ে পড়েছিল। সেনাবাহিনীর একজনও নিহত হওয়া বড় ব্যাপার, আর আহমাদ মুসা 10 জন সেনা সদস্যকে হত্যা করেছে এবং একজন সেনা অফিসারকে আহত করেছে, এটা ভয়ানক ব্যাপার। এ নিয়ে দেশে হুলস্থুল পড়ে যাবে। সেনা অফিসার এবং সেনা সদস্যরা সকল কিছু জানার পরে তাদের উদ্বেগ দূর হল।
কিন্তু বড় প্রশ্ন তাদের সামনে এলো, আহমাদ মুসা জানল কি করে যে ওরা আসল নয় বরং নকল সৈনিক? দুর্ভাগ্য যে এদের কাউকে জীবন্ত ধরা যাচ্ছে না। ধরা পড়া নিশ্চিত হলেই এরা সবাই একই পথ অনুসরণ করছে, বলল আহমাদ মুসা। আল্লাহর হাজার শুকরিয়া, ভাই আহমাদ মুসা আবার আমাদেরকে মহাবিপদ থেকে বাঁচালেন। ওরা সন্ত্রাসী পাঠিয়ে বোমা মেরে যা করতে পারেনি সেটাই তারা করত সেনা সদস্য সেজে আমাদের সকলকে ধরে নিয়ে গিয়ে। সম্ভবত আমরা কেউই বুঝতে পারছি না জনাব আহমাদ মুসা সবার শেষে এখানে এলেন কেন। কি করে তিনি বুঝলেন যে ওরা আসল সৈনিক নয়? তিনি আমাদের এই কৌতূহল নিবৃত্ত করলে আমরা খুশি হব, সর্দার আস্তে আওয়াত বলল। সর্দারের কথা শেষ হতে সবাই এক বাক্যে বলে উঠল, আমরাও জানতে চাই। আমরা ভয়ানক আতঙ্কিত হয়ে পড়েছিলাম সেনা সদস্য মারা দেখে। এমন ঘটনা দিভিন উপত্যকার অস্তিত্বই শেষ করে দিতে পারত। আহমাদ মুসা উঠে দাঁড়াল, বলল, সেনা ইউনিট আসার বিষয়টাকে আমি সন্দেহের চোখে দেখেছিলাম। পুলিশ যেখানে তদন্তে এসেছে সেখানে সেনাবাহিনীর কেউ আসার কথা নয়। সন্দেহের আরেকটা কারণ ছিল, ইভান আরিন তার বাবার কাছ থেকে তথ্য পেয়েছিলেন আর্মেনিয়ার দক্ষিণ কমান্ডের একজন ঊর্ধ্বতন কমান্ডারের কাছে একটা চরমপন্থী ধর্মীয় গোষ্ঠী একটা সেনা ইউনিটের সাহায্য চেয়েছিলেন। শুনে আমার মনে হয়েছে দিভিনের জন্য এটা চাওয়া হতে পারে। প্রকৃত ঘটনা কি সে বিষয়ে চিন্তার জন্য আমার কিছু সময়ের প্রয়োজন। এজন্যে সর্দার সাহেবদের পাঠিয়ে দিয়ে আমি আমার ঘরে গিয়েছিলাম। প্রথমে আমার মনে হয়েছিল সেনা সদস্য যারা এসেছে তাদেরকে ভালো করে দেখা দরকার। আমার বেলকনি থেকে বৈঠকখানা সবাইকে দেখা যায়। আমি চোখে দূরবীন লাগিয়ে সেনা সদস্যদের দেখতে গিয়ে বড় একটা অসঙ্গতি দেখলাম। আর্মেনিয়ান সেনাবাহিনীর বর্তমান ইউনিফর্ম 3 কালারের, সাদা জমিনের উপর ডার্ক গ্রে এবং লাইট গ্রিন রং। আর এদের ইউনিফর্মে দেখুন 2 রং, সাদা জমিনের উপর ডার্ক গ্রে রং। এই 2 রঙের ইউনিফর্ম 1 মাস আগে পর্যন্ত ছিল। 1 মাস আগে এক হ্যান্ডআউট প্রকাশের মাধ্যমে পোশাক পরিবর্তন করা হয়েছে এবং সঙ্গে সঙ্গেই তা কার্যকর করা হয়েছে। আমার সন্দেহের পক্ষে এটা একটা বড় প্রমাণ হয়ে দাঁড়ায়। এরপর আমি ইভান আরিনের বাবাকে টেলিফোন করলাম এটা জানার জন্যে যে আজ সন্ধ্যার পরে আর্মেনিয়ার দক্ষিণ কমান্ডের কোনো সেনা ইউনিটকে দিভিনে পাঠানো হয়েছে কিনা। তিনি খোঁজ নিয়ে অল্পক্ষণ পরেই জানালেন, দিভিনে কেন, দক্ষিণ আর্মেনিয়ার কোথাও কোনো সেনা ইউনিট পাঠানো হয়নি সন্ধ্যার পরে। আমি আরও নিশ্চিত হয়ে গেলাম যে সেনা সদস্যের ছদ্মবেশে আমাদের শত্রুরাই তাহলে এসেছে। বৈঠকখানায় ঢুকতে দেখলাম সেনা অফিসার ইভান আরিনকে গুলি করতে যাচ্ছে। তারপরের ঘটনা তো আপনারা সবাই জানেন। থামল আহমাদ মুসা। মহান ভাই আহমাদ মুসা, আল্লাহ আপনাকে অসীম নিয়ামতের মালিক করেছেন। আল্লাহ দীর্ঘজীবী করুন আপনাকে। আমরা পুলিশ এমনকি ম্যাডাম ইভান আরিন পর্যন্ত সেনা সদস্যদের ইউনিফর্মের রং দেখে কোনো সন্দেহই করতে পারেনি। কিন্তু আপনি এদেশের লোক না হয়েও সেনাবাহিনীর ইউনিফর্ম পরিবর্তনের বিষয়টিকে মনে রেখেছেন। আল্লাহর হাজার শকর আর ধন্যবাদ আপনাকে, বলল সর্দার আস্তে আওয়াত। মানুষ মাত্রই মাধ্যম, বিভিন্ন উপলক্ষের মাধ্যমে আল্লাহ সাহায্য করেন, তার জন্যেই আমাদের সকল কৃতজ্ঞতা, বলল আহমাদ মুসা। একটু থেমে আহমাদ মুসা আবার বলল, ইভান আরিন, পুলিশকে তাদের কাজ শেষ করতে বলো। ভুয়া সেনা ইউনিট আমাদের একটা ক্লেশ বাড়ালো এবং পুলিশের কাজও বাড়ালো। ঠিক বলেছেন জনাব, বলে ইভান আরিন পুলিশের দিকে এগোলো। পেছনে তাকিয়ে সর্দার আস্তে আওয়াতকে বলল, জনাব আপনিও আসুন। জি জনাব, আপনিও যান। আহমদ নেবেজ এবং মোহাম্মদ বেহেজের ঘটনার প্রত্যক্ষদর্শী বিবরণ দেবে হেদি আওয়ার, আর ভুয়া সেনা ইউনিটের বিবরণ দেবেন আপনি। পুলিশও এখানে প্রত্যক্ষদর্শী। যাচ্ছি জনাব। তবে একটা প্রশ্ন, কেন আমাদের বিরুদ্ধে শত্রুতা এটা না হয় জানলাম, কিন্তু কারা এ শত্রুতা করছে এটা আমাদের কাছে স্পষ্ট হয়নি, সর্দার আস্তে আওয়াত বলল। এদের নাম 2-1 কথায় এসেছে, কিন্তু তাদের পরিচয়টা বলা হয়নি, দুঃখিত। এদের সংস্থার নাম ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার। এ পর্যন্ত যেটুকু জানা গেছে তাতে এই দল বা গ্রুপের নেতার নাম সেন্ট আর্থার অ্যালেক্স সেমভেল। ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার একটা চরমপন্থী ধর্মীয় সংগঠন। খুশির খবর হলো ইভান আরিনের বাবা সেন্ট সেমভেলের খোঁজ নিয়ে তার বিষয়ে জানাতে চেয়েছেন। তিনি জানালে আমরা সবই জানতে পারব। দিভিনের ঘটনাগুলোর একটা কিনারা করে আমরাও এবার সন্ধানে বেরোব, বলল আহমদ মুসা। ধন্যবাদ জনাব, আমি আসছি, বলে সর্দার আওয়াত ইভান আরিনের পেছনে পেছনে হাঁটা শুরু করল। আহমদ মুসা পেছনে দাঁড়িয়েছিল শিন সেনগার।
আহমাদ মুসার চোখ তার উপর পড়তেই তাকে ডাকল। সেনগার এসে তার সামনে দাঁড়ালো, মুখটা গম্ভীর, অনেক কান্নাকাটি করায় চোখ তার ফোলা ফোলা। বোন শিন সেনগার, আমি তোমার ব্যক্তিগত বিষয়ে কিছু কি বলতে পারি? বলল আহমাদ মুসা। স্যার, আমাকে বোন বলার পর আবার এই কথা বলছেন কেন? তুমি যে আমাকে স্যার বলছো, বলল আহমাদ মুসা স্নেহমাখা কণ্ঠে। সিনগার ছুটে এসে আহমাদ মুসার পায়ের কাছে বসে পড়ল। আহমাদ মুসার হাঁটুতে মুখ গুজে কেঁদে উঠল। বলল, সাহস পায়নি ভাইয়া। আহমাদ মুসা সান্ত্বনা দিয়ে তাকে তুলে পাশের চেয়ারে বসাতে এলো, কিন্তু সে চেয়ারে বসল না, মাটিতেই বসল। এখন তুমি কোথায় থাকবে ঠিক করেছ? জিজ্ঞাসা আহমাদ মুসার। কেন, বাড়িতে? ও বাড়িতে তোমার তো আপন কেউ নেই, বলল আহমাদ মুসা। চাকর বাকর যারা আছে সবাই পুরনো বিশ্বস্ত, সেনগার বলল। তবুও তারা তোমার আপন কেউ নয়, তুমি সেখানে সেভাবে থাকতে পারো না। দিভিনে তোমার ঘনিষ্ঠ আত্মীয় স্বজন কি কেউ নেই? বলল আহমাদ মুসা। তেমন কেউ নেই। তুমি এরদেলানকে কেমন মনে করো? আহমাদ মুসা বলল। প্রশ্ন শুনেই মুখ তার রাঙা হয়ে উঠল। সঙ্গে সঙ্গে কোনো উত্তর দিল না। দেখো, বড় ভাইয়ের কাছে তেমন কিছু লুকোতে নেই। তাকে ভালো জানি ভাইয়া, শিন সেনগার বলল। এ ভালো জানার কি কোনো সীমা আছে? বলল আহমাদ মুসা। শিন সেনগার বলল, নেই ভাইয়া। এবার আহমাদ মুসা ডাকল এরদেলানকে। এরদেলান, শেপল, আহমাদ নেবেজরা দাঁড়িয়েছিল বৈঠকখানার বাইরে চত্বরে। তারা আহমাদ মুসাদের দিকে তাকিয়েছিল। এরদেলান কাছে এলো, তার সাথে শেপল, আহমেদ, নেবেজও। ওদের আসতে দেখে শিন সেনগার উঠে আহমাদ মুসার চেয়ারের পাশে দাঁড়ালো। এরদেলানরা এসে দাঁড়ালো আহমাদ মুসার সামনে। এরদেলান, তোমাকে একটা প্রশ্ন করব, ঠিকঠাক জবাব দেবে। সংসার নিয়ে কি তোমার কোনো স্বপ্ন আছে? বলল আহমাদ মুসা। সঙ্গে সঙ্গে জবাব দিল না, তাকালো শেপলদের দিকে। জড়সড়ভাবে দাঁড়ানো শিন সেনগারের দিকেও তাকালো। বলল, আছে স্যার। আমার কথা কি তুমি বুঝেছ? বলল আহমাদ মুসা। বুঝেছি স্যার, এরদেলান বলল, বিব্রত ভাব তাতে। ঠিক এ সময় সেখানে এলো সর্দার আস্তে আওয়াত এবং ইভান আরিন। সর্দার আস্তে আওয়াত বলল, তাড়াতাড়ি কাজ শেষ হয়ে গেল। ম্যাডাম ইভান আরিনের নির্দেশ মতো পুলিশ সব লিখে রেখেছিল, শুধু দস্তখত করতে হলো। কথা বলতে বলতে সর্দার আস্তে আওয়াত আহমাদ মুসার পাশে চেয়ার টেনে নিয়ে দক্ষিণ পাশে আহমাদ মুসার দিকে মুখ করে বসল। ইভান আরিন শেপলকে টেনে নিয়ে পাশাপাশি দুই চেয়ারে বসল। সর্দার সাহেব, আপনি ঠিক সময়ে এসেছেন। আমি আপনাকেই আশা করেছিলাম। বলুন, কি ব্যাপার? নতুন কিছু? সর্দার আস্তে আওয়াত বলল। শুধু নতুন নয়, ভারী কিছু, বলল আহমাদ মুসা। গম্ভীর হয়ে উঠল সর্দার আস্তে আওয়াতের মুখ। ভারী সব ঘটনার মধ্য দিয়ে চলছি, আবার ভারী কিছু? ভয় করছে শুনতে। সর্দার আস্তে আওয়াত বলল, ভয়ের নয়, এ ভারী বিষয়টা আনন্দের, যদি আপনি দ্বিমত না করেন। আলহামদুলিল্লাহ, বলুন প্লিজ, সর্দার আস্তে আওয়াত বলল। আহমাদ মুসা সেনগারকে দেখিয়ে বলল, এ আমার ইয়াতিম ছোট একটা বোন। আমার এই ইয়াতিম বোনকে কি আপনি আপনার পুত্রবধূ হিসাবে গ্রহণ করতে পারেন? সর্দার আস্তে আওয়াত শোনার সঙ্গে সঙ্গে উঠে গিয়ে আহমাদ মুসাকে দু হাতে জড়িয়ে ধরে বলল, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনার বোনকে পাওয়া আমাদের পরম সৌভাগ্য। এমন সুন্দর প্রস্তাবের জন্য আল্লাহ আপনাকে উত্তম জাযাহ দান করুন। বলতে বলতে কেঁদে ফেলল সর্দার আস্তে আওয়াত। সে এগিয়ে শিন সেনগারের মাথায় হাত বুলিয়ে অশ্রুরুদ্ধ কণ্ঠে বলল, এ মায়ের কথা অনেকক্ষণ ভেবেছি। সে পিতামাতা দুজনকেই হারালো। থাকবে কোথায়, কার কাছে থাকবে? দিভিনে তার তেমন কোনো আত্মীয় স্বজনও নেই। আমি নিজে এর সমাধান খুঁজে পাইনি। আমাদের মহান ভাই আহমাদ মুসা ইতোমধ্যে তাকে বোন বানিয়ে নিয়েছেন, তার সমস্যার সমাধানও করে ফেলেছেন। আল্লাহর হাজার শকর, হাজার মোবারকবাদ আমাদের ভাইকে। সর্দার আস্তি আওয়াত ফিরে গিয়ে আবার চেয়ারে বসল। বলল, সম্মানিত ভাই, এবার আপনার বোনটিকে আমরা কবে পাচ্ছি? বিয়ে আজ হতেও আমার কোনো আপত্তি নেই। তা যদি সম্ভব না হয়, তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত শিন সেনগার শেপলের কাছে থাকবে। আমাদের সম্মানিত ভাইয়ের আপত্তি না থাকলে আমারও আপত্তি নেই। আজই বিয়ে হবে, আর ভাই আহমাদ মুসা সে বিয়ে পড়াবেন। সর্দার আস্তি আওয়াত বলল, আলহামদুলিল্লাহ, বলল আহমাদ মুসা। একটু থেমে আহমাদ মুসা আবার বলে উঠল, বিয়ের কথা যখন হচ্ছে, তখন আরেকটা প্রস্তাবও আমি আপনাদের সামনে আনছি। আমি মনে করি শেপল এবং আহমেদ নেবেজের বিয়ে হয়ে যাওয়া দরকার। দিভিনের বর্তমান পরিস্থিতির কারণে তাদের দুজনকে একত্রে বিভিন্ন জায়গায় মুভ করতে হচ্ছে, কাজ করতে হচ্ছে। বিয়ে বহির্ভূত এই মেলামেশাটা ঠিক নয়, এত ঘনিষ্ঠতা।
সম্মানিত ভাই আহমদ মুসা ঠিকই বলেছেন, বিষয়টা সত্যিই দৃষ্টিকটু হয়ে উঠেছে। মহান ভাইকে জানাচ্ছি, তাদের বিয়ের ব্যাপারে একটা অঘোষিত সিদ্ধান্ত হয়েই আছে। আমিও মনে করি অবিলম্বে বিয়েটা হয়ে যাওয়াই উচিত। সর্দার আস্তে আওয়াত বলল। শিনসেনগার আহমদ মুসা চেয়ারের পেছনে বসে পড়েছিল, আর শেপল উঠে বাইরে চলে যাচ্ছিল ইভা নারিনের কাছ থেকে। ইভা নারিন কয়েক ধাপ ছুটে গিয়ে তাকে ধরে ফেলল। ধরে নিয়ে এসে আবার বসালো তার পাশের চেয়ারে। শেপলের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলল, পালাচ্ছ কেন? আহমদ মুসাকে একটা ধন্যবাদ দাও। একেই বলে সত্যিকার নেতা। দেখো, শিনসেনগার বাপমা হারিয়ে অসহায় হওয়ার সঙ্গে সঙ্গে আহমদ মুসা তার ভাই হয়ে গিয়ে তার আশ্রয় হয়ে দাঁড়ালেন এবং বিয়ে দিয়ে স্থায়ী গৌরবপূর্ণ আশ্রয়ের ব্যবস্থাও করে দিলেন। ওটা ঠিক ছিল, কিন্তু আমাদের প্রসঙ্গটা। কথা শেষ না করেই থেমে গেল শেপল। দেখো, পোশাকে কথা বলো না, মনের কথা বলো। তোমাদের মন যা চায় আহমদ মুসা কি সেটাই করেননি? বলল ইভা নারিন। সেটা আমি জানি না, এ বিষয়টা এমন ঘনিষ্ঠভাবে কখনো ভাবিনি, শেপল বলল। ভাবিনি? এটা কি ঠিক? বলল ইভা নারিন। শেপলের মুখ আড়ষ্ট হয়ে উঠেছে। বলল, ভাবিনি তা নয়, কিন্তু আমরা কেউ কাউকে কোনো কিছুই বলিনি। শেপলের কথা ইভা নারিনের কানে খুব বেশি ঢুকেনি। তার মনোযোগ ছুটে গিয়েছিল আহমদ মুসাদের নতুন আলোচনার দিকে। শুনেই ইভা নারিন খুশিতে জড়িয়ে ধরল শেপলকে। বলল, তোমাদেরও আজ বিয়ে হচ্ছে। একদিনে একই সময় 2 জোড়া বিয়ে। এমন থ্রিল আমার জীবনে দ্বিতীয়বার আসেনি। কথাটা শেষ করে ইভা নারিন শেপলের মুখে সামনে টেনে এনে বলল, আজ বিয়ে? কি মনে হচ্ছে বলো তো? কিছুই ভাবতে পারছি না, সব কিছু গুলিয়ে যাচ্ছে। আমি সম্ভবত প্রস্তুত নই, শেপল বলল। হাসি ফুটে উঠল ইভা নারিনের ঠোঁটে। বলল, বিয়ের জন্য আবার প্রস্তুতির কি? সেটাও জানি না, শেপল বলল। শেপলের উত্তর শুনে হাসল ইভা নারিন। কিছু বলতে যাচ্ছিল ইভা নারিন, কিন্তু তার ডাক পড়ল। আহমদ মুসা তাকে ডাকল। কিছু না বলেই উঠে দাঁড়ালো সে, এগোলো সেদিকে। ইভা নারিন, তোমার এখন অনেক দায়িত্ব। তুমি শেপল এবং শিনসেনগারকে তৈরি করার দায়িত্বটা নাও, বলল আহমদ মুসা। ধন্যবাদ, আমি খুব খুশি, ইভা নারিন বলল। ধন্যবাদ ম্যাডাম ইভা নারিন। আমি খুব খুশি হলাম। আমার বাড়ি এখন শূন্য, আত্মীয় স্বজন ডাকারও তেমন সুযোগ নেই, আর অনুষ্ঠান আমরা খুব সিম্পল করতে চাই, সর্দার আস্তে আওয়াত বলল। ওয়েলকাম আপনাদের সিদ্ধান্তকে। বর্তমান পরিস্থিতিতে সিম্পল এবং সংক্ষিপ্ত অনুষ্ঠান হওয়াটাই উচিত, ইভা নারিন বলল। ধন্যবাদ ইভা নারিন, আপনি কাজে লেগে যান। আজকের রাতটা নিশ্চয় মনে রাখার মতো হবে, বলল আহমদ মুসা। অবশ্যই জনাব, তবে বাড়ি থেকে বেরোবার পর যতগুলো মুহূর্ত গেছে সবই আমার জন্য অবিস্মরণীয়, জীবনের শ্রেষ্ঠ সম্পদ আমার, ইভা নারিন বলল। ইভা নারিনের কথা শুনতে পায়নি এমন ভাব করে আবার সকলকে ধন্যবাদ দিয়ে উঠে দাঁড়ালো আহমদ মুসা। সবাই উঠে দাঁড়ালো। বেলা 10টা। ইভা নারিন ছুটে এসে আহমদ মুসার ঘরে ঢুকল। বলল, জনাব আহমদ মুসা, বাবা কথা বলবেন আপনার সাথে। আহমদ মুসা দ্রুত মোবাইল নিল ইভা নারিনের হাত থেকে। গুড মর্নিং স্যার, আমি আহমদ মুসা। আপনি আহমদ মুসা, এটা আপনি আমাকে জানাননি, ইভা আমাকেও জানায়নি। গোয়েন্দা তথ্যে আমি জেনেছি, বলল ইভা নারিনের বাবা আর্মেনিয়ার পুলিশ প্রধান অ্যারাম আভরানিক। সরি স্যার, শুধু কাজের স্বার্থে আমি বলতে পারিনি। নীতি হিসাবে কাউকেই বলিনি বলে আপনাকেও বলা হয়নি। দিভিনের শাইখ আমাকে চিনতে পারে, তার ফলে আমার নাম প্রকাশ হয়ে পড়ে। একটু থামল আহমদ মুসা, সঙ্গে সঙ্গে আবার বলল, স্যার, আমাকে আপনি বলে সম্বোধন করেছেন, এটা আমাকে লজ্জা দেয়া। বলেন কি? মার্কিন প্রেসিডেন্টের পাশে বসে মিটিং করেন, শুধু তাই নয়, আপনার কাহিনীগুলো আমাদের বিস্মিত করে, অনুপ্রাণিত করে। আপনি যা করেন সবই মানুষের স্বার্থে, মজলুমের স্বার্থে, অত্যাচারিত নিপীড়িত মানুষের স্বার্থে, ষড়যন্ত্রের বিরুদ্ধে। না দেখে আমি আপনাকে শ্রদ্ধা করে আসছি। তুমি সম্বোধন করা আমার ধৃষ্টতা হবে। আপনি আন্না এলিনা আর ইভা নারিনের বাবা, আমার বাবার মতো বয়সী। আপনি আমাকে আপনি সম্বোধন করতে পারেন না, আমি এটা মানব না, বলল আহমদ মুসা। সত্যি আহমদ মুসা, অনেক যোগ্যতা এবং গুণে তুমি অতুলনীয়। আমার মনে হয় তোমার সবচেয়ে বড় গুণ তোমার মানবিকতা, পরার্থে তোমার জীবন উৎসর্গ। এ গুণ তুমি কোথায় পেলে? তোমার আদর্শকে, বললে ইভা নারিনের বাবা পুলিশ প্রধান আবেগ জড়িত কণ্ঠে। আমার আদর্শ আমার নবী, শেষ প্রফেট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম। আমাদের প্রিয় নবী সাল্লাহ আলাইহাসাল্লামের সকল কিছু, এমনকি যুদ্ধ, সব কিছু ছিল আত্মরক্ষার যুদ্ধ।
নিজেরা না খেয়ে বন্দী সৈনিককে খাইয়েছেন। যুদ্ধক্ষেত্রে আহত শত্রু সৈন্যদের চিকিৎসাকে সমান চোখে দেখেছেন। আমাদের ধর্মের প্রধান নির্দেশ, প্রধান প্রেরণাই হল ফি সাবিলিল্লাহর কাজ করা। ফি সাবিলিল্লাহর অর্থ হল নিঃস্বার্থভাবে আল্লাহর জন্যে, অর্থাৎ সত্য, ন্যায়, মানুষের কল্যাণের পথে কাজ করা। যুদ্ধ যদি করতেই হয় তাহলে সেটা নিজ বা কারো স্বার্থ পূরণের জন্য নয়, সত্য, ন্যায় ও মানুষের মঙ্গলের জন্যই হতে হবে, এবং তা হতে হবে আইন সঙ্গত অথরিটির অধীনে। এই আদর্শের অনুসরণেই আমি কিছু করার চেষ্টা করি জনাব। থামল আহমদ মুসা। ধন্যবাদ। তুমি যা বললে তা দিয়ে একটা মহাগ্রন্থ রচনা করা যায়। তোমাদের ধর্ম এবং তোমাদের রসুল মুহাম্মদ সম্পর্কে কিছু পড়েছি, কিছু ট্রেনিংয়ের সময়। সত্যিই তোমাদের ধর্ম আধুনিক যুগের আধুনিক মানুষের জন্যে। আমি আনন্দিত যে তোমার মধ্যে জীবন্ত ইসলামকে দেখার সুযোগ পেলাম। ইভান আরিন আমাকে সব বলেছে। তোমার চরিত্রের মতো চরিত্রের কথা আমরা স্বপ্নে ভাবারও যোগ্যতা হারিয়েছি। তোমাকে ধন্যবাদ, বলল ইভান আরিনের বাবা, পুলিশ প্রধান। আমাদের রসুল সাল্লাহ আলাইসাল্লামের একটা উক্তি এবং ইসলামী সমাজে একজন সুন্দরী নারী অর্থ সম্পদ সাথে নিয়ে দেশের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে একা সফর করলেও তার দেহ, অর্থ, বিত্ত সবই নিরাপদ থাকবে। আহমদ মুসা বলল, তুমি বলছো সোনার মানুষ আর সোনার সমাজের কথা। আমরা এর স্বপ্ন দেখি, কিন্তু স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার কোনো উপায় আমাদের হাতে নেই, বলল পুলিশ প্রধান। কিন্তু স্যার, মানব মনে বাস্তব যে চাওয়ার সৃষ্টি হয় তার পূরণের ব্যবস্থা আল্লাহ দুনিয়াতেই রাখেন, বলল আহমদ মুসা। হাসল আরাম অ্যান্ড্রানিক। মিষ্টি হাসি বলল, আমি জানি আহমদ মুসা, ইসলাম যাদের ধর্ম তাদের এ কথা বলার অধিকার আছে। একটু থামল, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, আহমদ মুসা, এবার তোমার কাজের কথায় আসি। তোমার সেন্ট আর্থার অ্যালেক্স শেমভেলকে খুঁজে পাওয়ার চেষ্টা করেছি। আর্মেনিয়ার যতগুলো চার্চ সংগঠন আছে প্রত্যেকটিতে আমাদের লোক গেছে, চার্চগুলোতে খোঁজ নিয়েছে, কিন্তু ওই নামের কোনো যাজক, ফাদার, খ্রিস্ট ধর্মনেতাকে পাওয়া যায়নি। সবশেষে আর্মেনিয়ার সবচেয়ে সম্মানিত, সবচেয়ে দায়িত্ববান ধর্মগুরু সেন্ট গ্রেগরির চার্চে আমি নিজে গিয়েছিলাম। তাকে অনুরোধ করেছিলাম এই নামের কোনো খ্রিস্ট ধর্মনেতা বা খ্রিস্টান নেতা তার জানার মধ্যে থাকলে আমাদের সন্ধান দেবার জন্যে। তিনি একটু চিন্তা করে জানালেন, চার্চ কিংবা কোনো ধর্মীয় সংগঠনে এই নামের কোনো নেতা নেই, কিন্তু নাম শুনে মনে হচ্ছে চার্চের সাথে সংশ্লিষ্ট কোনো ধর্মগুরুর নাম এমন হতে পারে না। তারপর আবার তিনি ভাবলেন, বললেন, এমন নাম আপনারা কোথায় পেলেন? আমি বললাম, এক গোয়েন্দা রিপোর্ট থেকে এই নাম এসেছে। তাহলে তিনি কি কোনো ক্রাইমের সাথে জড়িত? জিজ্ঞাসা করেছিলেন তিনি। বিষয়টা আমাদের কাছে স্পষ্ট হয়নি, তবে চিন্তার দিক দিয়ে তিনি চরমপন্থী ধরনের। আমি বললাম, আপনাদের কাছে বিষয়টা স্পষ্ট হওয়ার পরেই তো তার ব্যাপারে খোঁজখবর নেওয়া উচিত নাকি? তিনি বলেছিলেন, যা আমি হতাশ হয়ে চলে আসছিলাম। অবশেষে তিনি একটা পরামর্শ দিলেন। বললেন, আমি দেশের প্রাচীনতম মন্দিরের সেবায়েত। আমার চিন্তার সবটুকু জুড়ে খ্রিস্ট ধর্ম। আমি দেখতে পাচ্ছি আমাদের অবস্থান অব্যাহতভাবে সংকুচিত হচ্ছে। আমরা কোথায় যাচ্ছি সরকারের এ নিয়ে ভাবা দরকার। আমার কথা তো বললাম, এখন তুমি কি ভাবছ বলো, বলল পুলিশ প্রধান আরাম আভরানিক। ইভান আরিনের অভিজ্ঞতা থেকে যা জানতে পেরেছি এবং ত্রিফা বেফরিনের সাথে সংশ্লিষ্ট যে তথ্য পেয়েছি তাতে মনে হয়েছে সেন্ট আর্থার অ্যালেক্স শেমভেল ইয়ারাভেনেই থাকেন। আপনারা অনুসন্ধান বন্ধ করবেন না প্লিজ। আমিও ইয়ারাভেনে আসব। একটা অনুরোধ, দিভিনের সবগুলো প্রবেশপথ পুলিশ পাহারা বসাবার ব্যবস্থা করলে ভালো হয়। আর দিভিনের জন্য সার্বক্ষণিক শক্তিশালী ভ্রাম্যমান একটা ইউনিট চাই প্লিজ, বলল আহমদ মুসা। তোমার সবগুলো পরামর্শ বাস্তবায়িত হবে, তবে শর্ত হলো তুমি ইয়ারাভেনে এসে আমার বাসায় উঠবে, বলল আরাম অ্যাড্রানিক। আপনার বাসায় উঠতে পারলে খুশি হতাম, কিন্তু ইয়ারাভেনে আমার উপস্থিতি সম্পূর্ণ গোপন রাখতে চাই। আপনার বাসায় উঠলে সেটা হবে না, বলল আহমদ মুসা। বুঝেছি। আমার দ্বিতীয় আরও একটা প্রস্তাব আছে। ইয়ারাভেনের বিদেশি অধ্যুষিত অভিজাত এলাকায় ইভান আরিনের একটা ফ্ল্যাট আছে। ফ্ল্যাটটা পড়েই আছে। ফ্ল্যাটের সাথে আমাদের সংশ্লিষ্টতার কথা কেউ জানে না। আমাদের বাড়িতে অসুবিধা হলে তুমি সেখানেই ওঠো, বলল আরাম আভরানিক। ধন্যবাদ স্যার, আমার ভালো লেগেছে এই প্রস্তাব, বলল আহমদ মুসা। তাহলে কবে আসছ? দিভিনের নিরাপত্তা আপনি যত তাড়াতাড়ি নিশ্চিত করতে পারবেন তত তাড়াতাড়ি আমি আসতে পারব। ঠিক আছে, ওটা ইমিডিয়েটলি হয়ে যাবে, বলল পুলিশ প্রধান। ধন্যবাদ স্যার, বলল আহমদ মুসা। ঠিক আছে, আমি রাখছি।
সব ক্ষেত্রে সব কাজে তোমার সাফল্য কামনা করি। বাই। বাই স্যার বলে আহমদ মুসা কল অফ করে ইভা নারিনকে দিয়ে দিল। আমি টায়ার্ড আপনাদের কথা শুনতে শুনতে। এত লম্বা টেলিফোন বাবা আপনাকে করল, অথচ 2-3 মিনিট পার হতে বাবা ধমকে আমার টেলিফোন রেখে দেন। বলেন টেলিফোন জরুরি প্রয়োজনের জিনিস, এটা আটকে রাখা ঠিক নয়। ইভা নারিন বলল। আমি তার প্রতি কৃতজ্ঞ যে তিনি সেন্ট আর্থার অ্যালেক্স সেম্ভেলের বিষয়টিকে খুবই গুরুত্ব দিয়েছেন, বলল আহমদ মুসা। কিন্তু তার সন্ধান তো মিলল না। ইভা নারিন বলল, এই যে ব্যাপক চেষ্টা তিনি করেছেন এটা খুব বড় বিষয়। এর মধ্য দিয়ে পুলিশ গোয়েন্দাদের একটা মোটিভেশন হয়ে গেল তারা সেন্ট সেম্ভেলের বিরুদ্ধে, বলল আহমদ মুসা। ঠিক বলেছেন, এটা একটা বড় লাভ। বলে একটা দম নিয়ে আবার বলে উঠল, বুঝলাম আপনি ইয়েরেভেন যাচ্ছেন এবং সেটা ব্ল্যাক আর্মেনিয়ান টাইগারের সন্ধানে। এর অর্থ আপনি আত্মরক্ষা থেকে আক্রমণে যাচ্ছেন। হ্যাঁ ইভা নারিন, এই সন্ত্রাসীদের পরাজিত না করা পর্যন্ত দিভিন এবং দিভিনবাসীরা নিরাপদ হবে না এবং আর্মেনিয়াও সন্ত্রাসমুক্ত হবে না, বলল আহমদ মুসা। আমার খুব খুশি লাগছে, নিশ্চয় আমি সাথে থাকছি। বাবাকেও আমি বলেছি, ইভা নারিন বলল। এ ধরনের কাজ একা করার মধ্যেই নিরাপত্তা বেশি, আমি সেটাই করতে চাই, বলল আহমদ মুসা। আপনি ঠিক বলেছেন, এ ধরনের কাজে নিরিবিলি নিঃশব্দে এগোতে হয়। তাহলে আমারও তো একা চলার অধিকার আছে। আর্মেনিয়ার গোয়েন্দা বিভাগ ব্ল্যাক আর্মেনিয়ান টাইগার এর বিষয়টা ডিল করার দায়িত্ব আমার উপর অর্পণ করেছে, ইভা নারিন বলল। আহমদ মুসা হাসল, বলল, এটা আমার জন্য সুসংবাদ ইভা নারিন। আর্মেনীয় পুলিশকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তবে ইভা নারিন, এই গ্রুপটা অমানুষ এবং নৃশংস। তোমার উপর এমনিতে ওদের রাগ আছে, তুমি তাদের হত্যার টার্গেট। তুমি এ দায়িত্ব নিও না। ধন্যবাদ আপনাকে, কিন্তু আপনি ওদের কাছে আমার চেয়ে বড় টার্গেট। এত বড় টার্গেট যে আপনাকে দুনিয়া থেকে সরিয়ে দেবার জন্য যে কোনো মূল্য দিতে তারা রাজি। এই অবস্থায় আপনি পিছু না হটে সামনে এগোচ্ছেন। আমি পিছু হটব কেন? পিছু হটতে তোমাকে বলছি না। গোয়েন্দা তদন্ত স্বাভাবিক নিয়মে যেভাবে চলে সেভাবে এগো। অফেন্সিভে যাওয়া যাকে বলে সেটা করো না, বলল আহমদ মুসা। কেন? ইভা নারিন বলল। ব্যক্তি হিসাবে তোমার প্রতি তাদের যে ক্রোধ আছে সেটা তোমাকে বিপদে ফেলবে। পরামর্শের জন্য ধন্যবাদ। আমি সাবধান হয়েই আমার পথ চলব। একজন গোয়েন্দাকে তো এতটুকু করতেই হবে, ইভা নারিন বলল। তুমিও সব ক্ষোভ থেকে বলছো না তো? সত্যি আমি যে কাজগুলো করতে যাচ্ছি তাতে একা এগোনো সুবিধাজনক, বলল আহমদ মুসা। ঠোঁটে এক টুকরো ম্লান হাসি ফুটে উঠল ইভা নারিনের। বলল, ক্ষোভ হলে সেটা কি দোষের কিছু হবে? একটু থামল, সঙ্গে সঙ্গে আবার বলে উঠল, থাক ওসব কথা। আপোষের জন্যে আমার একটা প্রস্তাব আছে। বলুন, বলল আহমদ মুসা। আমি চাই আপনার ফাইন্ডিংসগুলো আমার সাথে শেয়ার করবেন, বলল ইভা নারিন। তার প্রয়োজন হতেই পারে, বলল আহমদ মুসা। এতেই হবে, আপনার সাথে যোগাযোগের অনুমতি থাকলেই চলবে। ধন্যবাদ। মোবাইলটা হাতে নিয়ে উঠে দাঁড়ালো ইভা নারিন। ঘর থেকে বেরিয়ে যাবার সময় খোলা দরজা বন্ধ করে গেল। আহমদ মুসাও মনে মনে হাসল ইভা নারিনের চেহারা মনে করে। আগের ইভা নারিন বর্তমান ইভা নারিনের মধ্যে কত পার্থক্য। এখন ইভা নারিনকে দেখে মনে হচ্ছে তুর্কি কোনো পর্দানসীন মহিলা।